আজকের মুভিতে আমরা আমাদের হিরোকে একবার নয়, দুবার নয়, শতবার নয়, হাজার বার মরতে দেখব। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক। তো হঠাৎ করে পৃথিবীতে মিটিওর এসে পড়ে। সেই মিটিওর বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে পড়ে সেইখানে এলিয়েনরা সেই জায়গাগুলোকে আস্তে আস্তে কবজা করা শুরু করে। মিলিটারিরা অনেক চেষ্টা করে এলিয়েনদের সাথে যুদ্ধ করে তাদেরকে মেরে ফেলার জন্য। দীর্ঘ 5 বছর যুদ্ধের পর তারা একটি মাত্র সফলতা অর্জন করতে পারে, যেটি হচ্ছে ভারদানের যুদ্ধ। সেই ভারদানের যুদ্ধের পর তারা একটি নতুন অস্ত্র তৈরি করতে সক্ষম হয়, যেটি একটি সুপার স্যুট, এবং এই পোশাক যে কোনো সাধারণ সোলজারকে সুপার সোলজারে পরিবর্তন করতে সক্ষম। 17টা মেইন কান্ট্রির বিভিন্ন মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করা শুরু করে, যার মধ্যে ইউএস, জাপান, কোরিয়া, রাশিয়া থেকে শুরু করে আরো মেজর অনেক সিটি এই যুদ্ধে অংশগ্রহণ করে। তো এখানে আমরা দেখতে পাবো অফিসার কেজ, যে কিনা সেই সুপার সোলজারদের জন্য সুপার স্যুট তৈরি করতে সক্ষম হয়েছে। তিনি ইউনাইটেড স্টেটের আর্মির প্রধানের সাথে কথা বলার জন্য এখানে এসেছেন। যেখানে পৌঁছানোর পর আর্মির প্রধান কেজকে জানান যে উনি যুদ্ধের ময়দানে যাবেন এবং সবার আগে সর্বপ্রথম হামলাটি উনিই করবেন, যেটা ক্যামেরাম্যানরা ধারণ করবে এবং পুরো পৃথিবীর কাছে ছড়িয়ে দেওয়া হবে। তখন গিয়ে কেজ বলে, আমি আপনার এই অফার নাকচ করতে চাচ্ছি, আমি এই কাজের জন্য প্রস্তুত নই, আমি একজন সোলজার নই। কিন্তু আর্মির প্রধান তার এই কথা মানতে রাজি ছিলেন না। আর্মির প্রধান তাকে বলেন, আমি তোমাকে কোনো রিকোয়েস্ট করছি না, এটা তোমার জন্য একটা অর্ডার। সেই মুহূর্তে গিয়ে কেজ আর্মির প্রধানকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে যে আমি আপনার আর্মিতে হাজার হাজার লোকদেরকে ঢুকিয়েছি, তাদের সবাইকে আমি যদি আপনার বিরুদ্ধে নেওয়ার চেষ্টা করি তখন গিয়ে এটা আমার জন্য অনেক সহজ হয়ে দাঁড়াবে। আর্মির প্রধান ক্ষেপে যান এবং আর্মির প্রধান তার চেয়ার থেকে উঠে এসে কেজকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলেন। যখনই কেজ তার অফিসের দরজার বাইরে বের হয় তখনই আর্মির অফিসার আদেশ দেন কেজকে অ্যারেস্ট করার জন্য। কেজকে অ্যারেস্ট করার সময় ওকে টেজার ব্যবহার করে শক দেওয়া হয় বিধায় সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় সে আমেরিকার সব থেকে বড় যুদ্ধ ময়দানে পড়ে আছে। সেখানে একজন আর্মি পার্সন তাকে লাথি দিয়ে উঠতে বলে এবং তার হাতে তার পোশাক এবং জুতোটাকে তুলে দেয়। তখন সেখানে উপস্থিত হয় মেজর ফ্যারেল এবং মেজর ফ্যারেলকে সে বোঝানোর চেষ্টা করে যে আমি একজন হাই র্যাঙ্কের অফিসার এবং আমি ভুলবশত এখানে এসে পৌঁছেছি। আমি আপনাকে সবকিছু এক্সপ্লেন করতে পারবো যদি ওয়াশিংটনে বসে থাকা আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাকে ফোনে কথা বলতে দেওয়া হয়। সার্জেন্ট ফ্যারেল কিছু সময়ের জন্য তাকে বলে, ঠিক আছে, আমি তোমাকে ফোনে কথা বলার জন্য নিয়ে যাচ্ছি, তুমি আমার সাথে আসো। কেজ সাময়িক সময়ের জন্য খুশি হলেও কেজ এটা জানতে পারে না যে ওকে ফোন কলের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল না, ওকে নিয়ে যাওয়া হচ্ছিল ওর ওয়ার্ডে। ঠিক সেই মুহূর্তে কেজ বলে, আপনি আমাকে ফোন কলে কথা বলার জন্য নিয়ে যাচ্ছেন না। তখন মেজর ফ্যারেল তাকে জবাব দেয় যে না, আমার কাছে যে চিঠিটা আছে এই চিঠিটাতে লেখা আছে যে তুমি একটা ভাগোরা, তুমি আজ পর্যন্ত তোমার দায়িত্ব থেকে শুধু ভেগে বেরিয়েছো, তাই তুমি এখানে আসার পর তুমি যদি কাউকে কল করার কোনো চেষ্টা করো তাহলে সেটা যেন তোমাকে করতে দেওয়া না হয়, তাই তুমি ভদ্র মানুষের মতো চুপচাপ আমাকে ফলো করো। সেইখানে মেজর ফ্যারেল কেজকে নিয়ে যায় জে স্কোয়াডের রুমে। জে স্কোয়াডের একজন সৈনিক কেজকে দেখার পর বলে, কেজের শরীরে যে পোশাকটা পরে আছে সেই পোশাকটা একজন অফিসারের পোশাক। ঠিক সেই মুহূর্তে আরেকজন জবাব দেয়, হাতে হাত করা দেখে মনে হচ্ছে না যে ও একজন অফিসার হবে। তখনই মেজর ফ্যারেল দেখতে পায় যে ওরা সবাই বসে তাস খেলছিল। সেই মুহূর্তে সে তাসগুলোকে বের করে সবাইকে বলে যে আমি তোমাদেরকে তাস খেলার ব্যাপারে না করেছিলাম। সবাই বলে হ্যাঁ, কারণ যখন আমরা তাস খেলি তখন আমাদের ভাগ্য অন্যের হাতে ডিপেন্ড করে, এবং সবাই সেই কার্ডগুলোকে ছিঁড়ে খাওয়া শুরু করে। কেজকে বলা হয় তুমি একটা পারফেক্ট জায়গায় এসে পৌঁছেছো, এবং যে স্কোয়াডকে বলা হয় যদি কেজ এখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করে তাহলে তোমাদের যা করতে ইচ্ছে হয় তোমরা তাই করতে পারো। কেজ সবাইকে বোঝানোর চেষ্টা করে যে ওকে এখানে ভুলবশত নিয়ে আসা হয়েছে, ও কখনো কমব্যাটে যায়নি, ও কখনো যুদ্ধে যায়নি। ঠিক সেই মুহূর্তে মেজর ফ্যারেল কেজকে যে স্কোয়াডের হাতে তুলে দিয়ে যায় জোর করে। পরের দিন ভোরবেলা যুদ্ধে যাওয়ার সময় হয়েছে, সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। একে একে সবাই তাদের সুপার সোলজারের পোশাকগুলোকে পরে নিচ্ছে। সেখানে আমরা একটা সিনে দেখতে পাবো কেজকে যখন সেই পোশাক পরানো হচ্ছিল তখন সে অনেক ভয় পাচ্ছিল, কারণ কেজ তার লাইফে প্রথমবারের জন্য এই পোশাকটাকে শরীরে পরছিল। কেজ ওদেরকে এটা বলে ভয় দেখানোর চেষ্টা করে যে আমাকে এত ভয়ানক একটা অস্ত্র পরিয়ে দেওয়া হচ্ছে, আমি এটার মাধ্যমে যে কোনো কাউকে ক্ষতি করতে পারি। যে কেজকে পোশাক পরিয়ে দিচ্ছিল সে বলল যে দেখো, আগে নিজের অস্ত্র থেকে সেফটি লকটাকে তো সরিয়ে নাও। অপর পাশে আমরা দেখতে পাবো ফুল মেটালকে। ফুল মেটাল হচ্ছে আমাদের হিরোইন, যে ভারদানের যুদ্ধে আমাদের জন্য বিজয় বয়ে এনেছিল। তবে ফুল মেটাল সবসময় অনেক রাগী থাকে। পরবর্তী সিনে আমরা দেখতে পাবো সকল সৈনিকরা এলিয়েনদের সাথে যুদ্ধে যাওয়ার জন্য বিমানে উঠছিল। সেখানে কিছু সময়ের জন্য কেজ ভয় পেয়ে যায় এবং সে সেইখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এত ভারী পোশাক পরার জন্য সে সেইখান থেকে দৌড়ে পালাতে পারছিল না। আর যখন হেঁটে পালানোর চেষ্টা করলো তখন সবাই মিলে তাকে ধরে ফেলেছিল। একে একে শত শত বিমান এলিয়েনদের সাথে যুদ্ধ করার জন্য এলিয়েনদের ময়দানের দিকে এগিয়ে যাচ্ছিল। আর মাত্র 10 মিনিটের বাকি ছিল ওদের ড্রপের। একজন সৈনিক কেজের সাথে মজা উড়ায়, বলে তোমার ড্রেসের কিছু সমস্যা আছে, কারণ সেই ড্রেসের মধ্যে আমি একটা মৃত ব্যক্তিকে দেখতে পাচ্ছি। পাশাপাশি আরো দুইজন কেজের সাথে মজা
মজা নিয়ে নিল। কেজ জিজ্ঞাসা করার অনেক চেষ্টা করে যাচ্ছিল যে কিভাবে আমি আমার অস্ত্র থেকে সেফটি অফ করব, কিন্তু কেউ কেজের কথা শুনতে পাচ্ছিল না প্রচন্ড আওয়াজের জন্য। মাত্র 30 সেকেন্ড বাকি ছিল ড্রপ করার জন্য। ঠিক সেই মুহূর্তেই ওদের বিমানে এলিয়েনদের হামলা হয়। একে একে সবাই ড্রপ করে দিচ্ছিল, নিজেদেরকে বিমান থেকে ছেড়ে দিচ্ছিল। কিছু সৈনিক সাথে সাথেই নিহত হচ্ছিল এবং কিছু সৈনিক ঝুলে বেড়াচ্ছিল সেই বিমানের সাথে এখনো অ্যাটাচ হয়েছিল বিধায় তারা সবাই শূন্যের ভিতরে ভাসমান অবস্থায় একে অপরের সাথে বাড়ি খাচ্ছিল। কেউ এলিয়েনদের গুলিতে বিধ্বস্ত হয়ে মারা যাচ্ছিল। অনেকক্ষণ কষ্ট করার পর কেজ খুব সুন্দরভাবে নিচে অবতরণ করতে সক্ষম হয়। সেই মুহূর্তেই কেজ দেখতে পায় ওর সাথে নেমে আসা এক সৈনিকের উপর একটি বিমান বিধ্বস্ত হয়ে পড়ে সে সেইখানেই মারা যায়। এরকম পরিবেশের ভিতরে কেজ কখনোই পৌঁছায়নি। ওর চারিপাশে মানুষ মারা যাচ্ছিল। ও সেফটি লক সরানোর অনেক চেষ্টা করে যাচ্ছিল কিন্তু সে সরাতে পারছিল না। হঠাৎ করে দেখতে পেল একটি বিধ্বস্ত হওয়া বিমান ওর দিকে এগিয়ে আসছে। ও দৌড়ে গিয়ে কোনোভাবে একটি গর্তের ভিতরে ঝাঁপ দিয়ে নিজেকে বাঁচিয়ে নেয় আর দেখতে পায় সেই বিধ্বস্ত হওয়া বিমান থেকে বেরিয়ে আসে ফুল মেটাল, মানে আমাদের হিরোইন। ও এত সব টেনশন এত সব আওয়াজ নিতে পারছিল না। ওর মাথার হেলমেটটাকে খুলে ফেলে এবং দেখে আমাদের হিরোইন ফুল মেটাল একটা এলিয়েনের সাথে ফাইট করছে। এই প্রথমবার ও এলিয়েন দেখতে পায়। ফুল মেটাল অনেক কড়া যুদ্ধ করার পরে এলিয়েনটাকে মারতে সক্ষম হয় এবং ফুল মেটাল এসে আমাদের হিরোর সামনে দাঁড়ায়। ওই মুহূর্তেই এলিয়েনদের একটা কামান এসে ফুল মেটালকে মেরে ফেলে এবং আমাদের নায়িকা সেখানে মারা যায়। চারিপাশে বিমান বিধ্বস্ত হয়ে পড়ে অসংখ্য সৈনিক সেখানে মারা যাচ্ছিল। কেজ বুঝে উঠতে পারছিল না সে কি করবে। সে অনেক ভয়ের সাথে উল্টো দিকে ছোটা শুরু করলো। সেই মুহূর্তেই মেজর ফ্যারেল তাকে ধরে সামনের দিকে পাঠিয়ে দেয়। যে স্কোয়াডের সৈনিকরা এটা আলোচনা করছিল যে কিভাবে এলিয়েনরা বুঝতে পারলো যে আজকে তারা হামলা করবে, এলিয়েনদের আগে থেকেই জানতে পারার কোনো কথা ছিল না। মেজর ফ্যারেলের আদেশে যে স্কোয়াডের সবাই মিলে সেইখানে একটি সেফটি সার্কেল তৈরি করে। যেই সেফটি সার্কেলের মধ্যে কোনো এলিয়েনদেরকে তারা ঢুকতে দিচ্ছিল না। হঠাৎ করে যে স্কোয়াডের সবাই দেখতে পায় অসংখ্য এলিয়েনরা একসাথে যে স্কোয়াডের দিকে এগিয়ে আসছে। ঠিক সেই মুহূর্তেই কেজ লক্ষ্য করে যে স্কোয়াডের তৈরি করা সেই সেফটি সার্কেলের মধ্য দিয়ে একটি এলিয়েন মাটির নিচ থেকে উঠে আসে এবং যে স্কোয়াডের সবাইকে একে একে ধরে হত্যা করা শুরু করে। কেজ ভয় পেয়ে যায় এবং একটু পেছনের দিকে এগোতে থাকে। একের পর এক অপশন ট্রাই করতে করতে কেজ নিজের ভুলে মনের অজান্তেই তার ওয়েপন সিস্টেমের সেফটি লকটাকে আনলক করে ফেলে এবং গুলি করা শুরু করে। এলিয়েনগুলো খুব দ্রুত ছোটাছুটি করছিল বিধায় কেজ গুলি করতে গিয়ে মাটিতে পড়ে যায়, কিন্তু কেজ সেই একটা এলিয়েনকে মারতে সক্ষম হয়। হঠাৎ করেই সেখানে মাটির নিচ থেকে উঠে আসে একটা আলফা। এলিয়েনদের এই প্রজাতির মধ্যে 3টা ধরন হয়। সেই 3টা ধরনের মধ্যে আলফা হচ্ছে সেকেন্ড লেভেল এবং এরপরেই হচ্ছে বস লেভেল। যখন আলফা প্রথম লেভেলের কিছু এলিয়েনদের সাথে কেজকে চারিদিক থেকে ঘিরে ফেলে সেই মুহূর্তে এসে কেজের গুলি একেবারেই শেষ হয়ে যায় এবং কেজ হঠাৎ করেই লক্ষ্য করে সেইখানে একটি বোমা পড়ে আছে। ঠিক যখনই আলফা কেজকে লক্ষ্য করে এবং কেজের উদ্দেশ্যে এগিয়ে আসে তখনই কেজ সেই বোমাটিকে তুলে নেয়। সেইখানে একটি বিস্ফোরণ তৈরি হয়। সেই বিস্ফোরণে আলফা ব্লাস্ট হয়ে কেজের শরীরের ভিতরে পড়ে যায় এবং কেজ সেইখানে মারা যায়। ঠিক তার পরের পর্বেই আমরা দেখতে পাচ্ছি যে কেজ আবারও সেই সৈনিকদের ক্যাম্পে জ্ঞান ফিরে পায়। মনে হচ্ছে যেন ও মাত্রই ঘুম থেকে উঠেছে। তার মানে কি এগুলো সব স্বপ্ন ছিল? না, ও সত্যি সত্যিই মারা গিয়েছে। কিন্তু কিভাবে ও আবারও বেঁচে উঠলো সেটাই আমরা পরবর্তীতে জানতে পারবো। ও সেম ঘটনাগুলোই ওর সামনে ঘটতে দেখতে পায় যেগুলো ওর সাথে আগেই ঘটেছে। মেজর ফ্যারেল আবারও ওর সামনে আসে, নিজের পরিচয় করায়। ও চারিপাশে তাকিয়ে দেখে সবকিছু ঠিক একইভাবে ঘটছে যেভাবে আগেও ঘটেছে। ও বুঝে উঠতে পারে না যে কি হচ্ছে। ও সবাইকে জিজ্ঞাসা করে এটা কোন দিন। তখনই গিয়ে মেজর ফ্যারেল বলে এটা তোমার জন্য জাজমেন্ট ডে। মেজর ফ্যারেল ওকে সেই সেম কথাগুলোই আবার বলে যেই কথাগুলো বলতে বলতে ওকে যে স্কোয়াডের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মুহূর্তেই কেজ নিজের অজান্তেই মেজর ফ্যারেলের বলা একটা কথা তিনি বলার আগেই বলে ফেলে। মেজর ফ্যারেল অবাক দৃষ্টিতে বলে তুমি মাত্র কি বললে? তখন কেজ তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমি যেটা বলবো সেটা হয়তো আপনাদের কাছে বিশ্বাস হবে না। যখন এতটুকু বলে তখনই মেজর ফ্যারেল তাকে বলে ঠিক বলেছো, তোমার কোনো কথা আমরা বিশ্বাস করবো না, তাই আমাদের সাথে চলো। ওকে আবারও সেই যে স্কোয়াডের রুমে নিয়ে যাওয়া হয়। ওকে পরিচয় করিয়ে দেওয়া হয় সবার সাথে। সবাই সেই সেম কথাগুলো বলে যে কথাগুলো তারা আগেও বলেছে। মেজর ফ্যারেল আবারও সেই কার্ডগুলোকে বের করে, তাসগুলোকে বের করে তাদের সবাইকে সেই তাসগুলোকে আবার পুনরায় খাওয়ায় এবং কেজ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে এগুলো দেখতে থাকে। পরের দিন সকালে কেজকে আবারও পুনরায় সেই পোশাক পরানো হয় এবং কেজ সেই সুপার সোলজারদের ড্রেস পরার সাথে সাথেই সেই ম্যানুয়াল থেকে নিজেকে খুলে ফেলার চেষ্টা করে এবং কেজকে জিজ্ঞাসা করা হয় তুমি কি আগেও এই পোশাক পরেছো? তখন কেজের জবাব ছিল হয়তোবা, কারণ কেজ নিজেও শিওর ছিল না যে এটা কি স্বপ্ন ছিল না সত্যিই ঘটেছে। যখন কেজকে আবারও সেই বিমানে তোলা হয় এবং সবাই মিলে যুদ্ধের জন্য সেই ময়দানের দিকে এগিয়ে যাচ্ছিল সেই মুহূর্তে গিয়ে সেই একই সৈনিক কেজের সাথে আবারও সেই একই মজা নেয় যে আমার মনে হয় তোমার ড্রেসের ভিতরে আমি একটা সমস্যা দেখতে পাচ্ছি, কারণ তার ভিতরে আমি একটা মৃত ব্যক্তিকে দেখতে পাচ্ছি। কেজ সাময়িক সময়ের জন্য বুঝতে পারে যে এটা স্বপ্ন নয়, এটা সত্য।
তখন কেজ হঠাৎ করে চিৎকার করা শুরু করে যে এই বিমানটা এখনই বিধ্বস্ত হবে, এবং ও বলার সাথে সাথেই বিমানটা বিধ্বস্ত হয়। ও সেম ভাবেই আবারও নিচে মাটিতে এসে পৌঁছায়। কিন্তু এইবার কেজ ড্রপ করার পরে সেই সৈনিকটাকে সবার আগে বাঁচানোর চেষ্টা করে, যে সৈনিকটার উপরে একটা বিমান বিধ্বস্ত হয়ে পড়ে সে মারা যায়, কিন্তু সে ওকে বাঁচাতে পারে না। ও আবারও সামনের দিকে এগিয়ে যায় এবং সেই গর্তের ভিতরে ঝাঁপ দিয়ে সেই বিধ্বস্ত হওয়া বিমানের হাত থেকে নিজেকে উদ্ধার করে। ও আমাদের ফুল মেটাল নায়িকার দেখা পায়, এবং ঠিক যেই মুহূর্তে এসে এলিয়েনদের ছুঁড়ে ফেলা একটি কামান এসে আমাদের নায়িকাকে মেরে ফেলবে, ওই মুহূর্তে ও দৌড়ে গিয়ে নায়িকাকে বাঁচায়, কিন্তু সেই কামানটা এসে ওর শরীরে লাগে। সেই মুহূর্তে এসে আমাদের হিরোইন কেজের সুপার স্যুট থেকে ব্যাটারিটাকে খুলে নিয়ে ওর নিজের সুপার স্যুটের ভিতরে লাগিয়ে নেয়। কেজ ব্যাটারি ছাড়া নড়াচড়া করতে পারছিল না, এবং সেই মুহূর্তে একটা এলিয়েন মাটির নিচ থেকে উঠে এসে কেজকে মেরে ফেলে, এবং কেজ আবারও নিজেকে পুনরায় সেই সৈনিকদের ক্যাম্পে জাগ্রত অবস্থায় খুঁজে পায়। কেজ দৌড়ে গিয়ে মেজর ফ্যারেলকে খুঁজে বের করে, এবং মেজর ফ্যারেল গাড়ি থেকে নেমে আসে। আমি জানি যেটা আমি আপনাকে বলার চেষ্টা করবো সেটা আপনার কাছে একেবারেই পাগলামি মনে হবে, কিন্তু অলরেডি আপনি আমার সম্পর্কে সবকিছু জানেন, কারণ আপনার বাম পকেটে আমার জন্য দেওয়া একটা চিঠি আছে যেখানে আমার ব্যাপারে সবকিছু বলা আছে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আগামীকালকে এই বেসে থাকা সবাই যুদ্ধ ময়দানে গিয়ে মারা যাবে, আপনারা সবাই মারা যাবেন। মেজর ফ্যারেল একটু সময়ের জন্য ভেবে নেয় যে ও পাগল হয়ে গেছে, এবং ওকে জোর করে নিয়ে যাওয়া হয় জে স্কোয়াডের রুমে। আমি জানি যে এটা জে স্কোয়াড, যদিও বা এটা আমার জানার কথা না। ও একে একে সবার নাম বলে, সবার পরিচয় দেয়, এবং এটাও বলে যে এখানে কাপড়ের নিচে কার্ড খেলা হচ্ছে, এবং আমি জানি আপনি এই কার্ডটা এখন সবাইকে খাওয়াবেন। আপনি প্লিজ আমার কথা বিশ্বাস করেন, আমার কথাকে বিশ্বাস করার জন্য একটু চেষ্টা করেন। আমি যেটা বলবো সেটা শুনতে পাগলামি মনে হলেও এটা সত্য, কালকে তোমরা সবাই মারা যাবে। তারপরের সিনে আমরা দেখতে পাই কেজের মুখে টেপ মেরে রাখা হয়েছে। ও টেপ পরা অবস্থায় বলার চেষ্টা করছিল যে এই বিমানটা অল্প সময়ের ভিতরেই বিধ্বস্ত হবে, কিন্তু ওর মুখের টেপের কারণে কেউ ওর কথা শুনতে পাচ্ছিল না। সাথে সাথে বিমানটা আবারও বিধ্বস্ত হয়, কিন্তু এইবার কেজ আর অপেক্ষায় থাকে না, ও সবার আগে নিজেকে ডিসএঙ্গেজ করে নিচে মাটিতে নেমে আসে। সবার প্রথমে দৌড়ে গিয়ে ও ওই সৈনিকটাকে বাঁচায় যে বিমানের নিচে পড়ে মারা গিয়েছিল, কিন্তু তাকে সরানোর পরে সাথে সাথে ও নিজেই বিমানের নিচে পড়ে মারা যায়। আবারও সে জীবিত হয়, এবং আবারও পর্বে পর্বে সবকিছু পার করে সে যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছায়, এবং ওই সৈনিকটাকে সেইখান থেকে বাঁচিয়ে সাথে সাথে নিজেকেও বাঁচাতে সক্ষম হয়। ও অনেক দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে থাকে। ও নায়িকার কাছে গিয়ে পৌঁছাবে, ঠিক সেই মুহূর্তেই একটা গাড়ি এসে ওকে মেরে দেয়। ও পরের দিন আবারও নায়িকার কাছে পৌঁছানোর চেষ্টা করে, সেই গাড়িটাকে পার করে সে সামনে চলে আসে, এবং নায়িকাকে ধাক্কা দিয়ে সেই বিধ্বস্ত হওয়া বিমানের ভিতরে নিয়ে পড়ে। ও নায়িকাকে বলার চেষ্টা করে যে আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। ও ইতিমধ্যে জানে যে কোন দিক দিয়ে কোন সময় এলিয়েনরা এসে অ্যাটাক করবে। ও নায়িকার হাত ধরে নায়িকাকে তোলে এবং বলে তুমি আমাকে ফলো করো, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি। ও জানে যে কোন দিক থেকে কোন সময় এলিয়েনদের অ্যাটাক হবে, কারণ ও এই সবগুলো মুহূর্ত পার করেছে। নায়িকাকে বলে তুমি আমাকে ফলো করো, নায়িকা বলে না, যখন তুমি আবারও জেগে উঠবে তখন তুমি আমাকে খুঁজে বের করো, তোমার সাথে আমার কথা আছে। সেই মুহূর্তে সেই বিমানটা সেইখানে বিধ্বস্ত হয়, এবং ও আবারও পরের দিন নিজেকে সেই সৈনিকদের ক্যাম্পে খুঁজে পায়। ও জাগ্রত হওয়ার পর এইবারও টার্গেট থাকে ও সেই ক্যাম্পের মধ্য থেকে ফুল মেটালকে খুঁজে বের করবে। ও সবার আগেই দ্রুত পায়ে জে স্কোয়াডের রুমে গিয়ে পৌঁছায়, কারণ ও জানে ওকে জে স্কোয়াডে নিয়ে যাওয়া হবে। তারপরে ও নিজের পরিচয় দেয় সবার কাছে, যে ওকে যেই কথা বলারই চেষ্টা করুক না কেন, সবাই কথা বলার আগেই ও নিজের থেকেই সবার কথাগুলোকে রিপিট করে সেগুলোকে শেষ করে দিচ্ছিল। ও মেজর ফ্যারেলকে বলে দেয় ঠিক কোন পকেটে ওর হাত করার চাবিটা আছে। মেজর ফ্যারেল সেই হাত করার চাবিটাকে বের করে ওর হাত করাটাকে খুলে দেয়, এবং ওর পোশাকগুলোকে নিয়ে ওর বিছানায় রাখে, আর সবাইকে বলে যে আমি এখান থেকে ভাগার চেষ্টা করবো না, তাই কারো কোনো টেনশন নেওয়ার কিছু নেই। সেই মুহূর্তে ও আওয়াজ দেয় ঠিক আছে 10 মিনিটের ভিতরে হয়তো বা পিটি শুরু হবে, এবং ঠিক 10 মিনিটের মধ্যেই পিটি শুরু হওয়ার আওয়াজ হয়। ওরা যখন পিটি করার জন্য বের হয় সেই মুহূর্তে গিয়ে কেজ বলে যে আমি আর পিটি করতে পারছি না, আর সাথে সাথে মেজর ফ্যারেল ওদের সবাইকে থামিয়ে দেয়। ঠিক যেই মুহূর্তে মেজর ফ্যারেল ওকে বলবে যে শাস্তি স্বরূপ তোমাকে 50 বার পুশ আপ করতে হবে, কেজকে বলার আগেই কেজ পুশ আপ করা শুরু করে দেয়, এবং কেজের সাথে সবাইকে শাস্তি স্বরূপ 50 বার পুশ আপ করতে বলা হয়। ও সেইখান থেকে ভেগে যাওয়ার জন্য গাড়ির নিচে স্লাইড করে যাওয়ার চেষ্টা করে, এবং গাড়ির চাকার নিচে পড়ে সেইখানেই মারা যায়। পরের দিন ও আবারও জাগ্রত হয়, এবং পরের দিন ওকে আবারও যে স্কোয়াডের রুমে নিয়ে আসা হয়, কিন্তু এইবার কেজ আগে থেকেই জানে যে ওকে গাড়ির নিচ দিয়ে গড়িয়ে পার হওয়ার জন্য কয়বার গড়ানি খেতে হবে। ও গড়িয়ে গিয়ে গাড়ির নিচ দিয়ে তার অপর প্রান্ত থেকে দৌড় দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। সেইখান থেকে পালাতে সক্ষম হওয়ার পর কেজ খোঁজা শুরু করে কোথায় সে ফুল মেটালকে খুঁজে পাবে, মানে আমাদের হিরোইনকে। এলিয়েনদের সাথে ভার্দানে এত বড় একটা যুদ্ধ জেতার পর সেইখানে আমাদের হিরোইনের একটা নিজস্ব ভাইব ছিল। নায়িকা তখনই ওকে জিজ্ঞাসা করে তোমাকে কে অনুমতি দিয়েছে আমার সাথে কথা বলার, তোমার সাহস কি করে হলো? তখন কেজের জবাব ছিল তুমিই আমাকে বলেছো যুদ্ধের ময়দানে যে জাগ্রত হওয়ার পর তোমাকে খুঁজে বের করার জন্য। নায়িকা অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে এবং ওকে বলে তুমি এখন পর্যন্ত কতবার মারা গিয়েছো? ও বলে অসংখ্যবার। সেই মুহূর্তে গিয়ে নায়িকা ওকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো আলফা এলিয়েনকে মারতে সক্ষম হয়েছো? ও বলে হ্যাঁ, আমি একটা আলফা এলিয়েনকে মারতে সক্ষম হয়েছি। এখন কি তুমি আমাকে জবাব দেবে যে কেন আমার সাথে এমনটা হচ্ছে? তখন নায়িকা বলে তুমি কি এই ব্যাপারে আর কাউকে বলেছো? বলে না। এবং নায়িকাকে জিজ্ঞাসা করা হয়
তুমি কিভাবে বুঝলে যে আমি মরে জীবিত হচ্ছি? তখন নায়িকার জবাব ছিল, কারণ আমার সাথেও সেম ঘটনাটাই ঘটেছে। তখনই নায়িকা ওকে নিয়ে যায় একজন বিজ্ঞানীর কাছে, যেই বিজ্ঞানী নিজের শরীরের পিছনে 2টা আঙ্গুল ধরে ওকে জিজ্ঞাসা করে যে আমার হাতে কয়টা আঙ্গুল এই মুহূর্তে আমি ধরে রেখেছি। নায়ক জবাব দেয়, এটা প্রথমবারের মতো হচ্ছে, আমি কিভাবে বলবো? তারা একে অপরের সাথে পরিচিত হয় এবং জানতে পারে যে উনি একজন মিমিক বায়োলজি সায়েন্টিস্ট, যিনি এই এলিয়েনদের উপরে দক্ষতা অর্জন করেছেন, কিন্তু এক পর্যায়ে গিয়ে তাকে পাগল বলে সেইখান থেকে বের করে দেওয়া হয়েছে। তখনই সেইখানে কেজকে একটা নতুন ধারণা দেওয়া হয় এবং কেজকে বলা হয়, তুমি যেটাকে মেরেছো সেটা হচ্ছে একটা আলফা, যেটা 6.18 মিলিয়নের ভিতরে একটা হয়, এবং এইখানে পরবর্তী যেটাকে দেখতে পাচ্ছ এটা হলো ওদের ব্রেইন, যেটাকে বলা হয় ওমেগা। যখনই একটা আলফা মারা যায় তখনই ওমেগার কাছে একটা সিগন্যাল চলে যায় এবং ওমেগা সেই দিনটাকে আবার পুনরায় শুরু করে। এবং তুমি যখন সেই আলফাটাকে মেরেছো, সেই আলফার শরীরের রক্তগুলো তোমার শরীরে এসে পড়ায় তোমাদের দুইজনের ব্রেইন একসাথে ফিউজ হয়ে গেছে। তাই যখনই তুমি মারা যাচ্ছ তখনই ওমেগার কাছে মনে হচ্ছে একটা আলফা মারা গিয়েছে এবং ওমেগা সেই দিনটাকে আবার নতুন করে শুরু করে দিচ্ছে। ওমেগা এখন পর্যন্ত জানে না যে তুমি একজন মানুষ হয়েও আলফার ক্ষমতা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, কিন্তু যখন সে এটা জানতে পারবে সে তখনই তোমাকে খোঁজা শুরু করে দেবে। যখন ওমেগা তোমাকে খোঁজা শুরু করবে তখন গিয়ে তুমি ওমেগার ব্রেনের ভিতরেও দেখতে পারবে যে কি চলছে এবং কি হচ্ছে, এবং ওমেগা কোথায় আছে সেটা তুমি জানতে পারবে। যখন তুমি জানতে পারবে ওমেগা কোথায় আছে তখন আমরা ওমেগাকে ধ্বংস করে দেব। তাই আমাদের জন্য, পুরো পৃথিবীর জন্য, সব মানুষের জন্য তোমাকে এটা করতে হবে, তোমাকে প্রতিদিন মরতে হবে। কেজ রাজি ছিল না যে প্রতিদিনই ওকে এরকম ভাবে পাগলের মতো মরতে হবে, কারণ মরার অনুভূতিটা ও প্রতিদিনই অনুভব করতে পারে এবং ওর সেইটা মনে থাকে। ও একটু সময়ের জন্য বলে, আমাদের এইটা গিয়ে জেনারেলকে জানানো উচিত। ঠিক তখনই গিয়ে নায়িকা বলে, আমি জানানোর চেষ্টা করেছিলাম, আমার উপরে বিভিন্ন এক্সপেরিমেন্ট তৈরি করা হয়েছে, তাই তোমাকেও এক্সপেরিমেন্টের বস্তু হিসেবে রেখে দেওয়া হবে। তখন গিয়ে কেজ নায়িকাকে জিজ্ঞাসা করে যে এগুলো কি আসলে সত্যি নাকি এটা জাস্ট একটা থিওরি? কেউ কি আজ পর্যন্ত ওমেগাকে দেখতে পেয়েছে? তখন নায়িকা জবাব দেয়, আমি দেখতে পেয়েছিলাম ভারদানে, কিন্তু সেটা একটা ছলনা ছিল, ওমেগা সেইখান থেকে চলে গিয়েছিল। ঠিক তখনই গিয়ে ও বলে যে কিভাবে আমি এটা করব, কারণ আমি তো এখন পর্যন্ত ট্রেনিং প্রাপ্ত নই। এবং নায়িকা বলে, আমি আজ থেকে তোমাকে প্রতিদিন ট্রেন করাবো। ও পাগলের মতো ট্রেনিং শুরু করে, ও অসংখ্য চেষ্টা করে কিন্তু প্রতিবারই আঘাতপ্রাপ্ত হয়। নায়িকা ওকে জিজ্ঞাসা করে, তুমি কি উঠতে পারবে? ও বলে, হয়তোবা আমি আমার হাত পা ভেঙে ফেলেছি। ঠিক তখনই গিয়ে নায়িকা বলে, একটা ইম্পর্টেন্ট বিষয় তোমার জানার দরকার, যেটা এখন পর্যন্ত তোমাকে জানানো হয়নি। যদি তুমি মারা যাও তাহলে সেই দিনটি আবারও শুরু হবে, কিন্তু যদি তুমি কোনোভাবে বেঁচে থাকো এবং তোমার শরীর থেকে রক্ত ঝরে আর কোনোভাবে তোমার শরীরে নতুন করে রক্ত দেওয়া হয়, তাহলে তুমি তোমার ক্ষমতা হারিয়ে ফেলবে এবং এমনটা হতে দেওয়া যাবে না। এইটা বলার পরেই নায়িকা নিজেই গুলি করে কেজকে মেরে ফেলে। কেজ আবারও পুনরায় সেই দিনটাকে শুরু করে। এইদিকে মেজর ফ্যারেল সবাইকে জিজ্ঞাসা করে যে কেজ কোথায় চলে গেল হঠাৎ করেই, যেহেতু তোমরা কেউ দেখতে পাওনি তাই তোমরা ওর হয়ে আরো 50 বার বেশি করবে। কেজ গিয়ে আবারও নায়িকাকে খুঁজে বের করে, ও আবারও ট্রেনিং শুরু করে, কিন্তু ও ব্যর্থ হয় এবং নায়িকা ওকে মেরে ফেলে। পরের দিন আবারও কেজ ট্রেনিং শুরু করে, কিন্তু এবারও ও ব্যর্থ হয়, ওকে আবারও মেরে ফেলা হয়। এভাবে ও প্রতিদিন মরতে থাকে এবং প্রতিদিন জীবিত হয়ে ফিরতে থাকে। তখন গিয়ে কেজ নায়িকাকে কিছু সময়ের জন্য বলে, এমনটা কি সম্ভব যে যদি আমার শরীরের রক্ত তোমাকে দেওয়া হয় তাহলে তুমি তোমার ক্ষমতা আবার ফিরে পাবে? নায়িকা বলে, হ্যাঁ, আমি এমনটা চেষ্টা করে দেখেছি কিন্তু সম্ভব না। তখন গিয়ে কেজ বলে, তুমি কি সব ধরনের রাস্তা চেষ্টা করে দেখেছো? এবং বোঝানোর চেষ্টা করে শারীরিক সম্পর্কের। নায়িকা বলে, আমি সেটাও চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি। আর তখনই নায়ক আবারও আঘাতপ্রাপ্ত হয় এবং ওকে আবারও মেরে ফেলা হয়। এভাবে ও মরতে থাকে এবং জীবিত হতে থাকে, মরতে থাকে এবং জীবিত হতে থাকে। হঠাৎ করে একদিন গিয়ে নায়িকা যখন ওকে মেরে ফেলে, ঠিক তখনই ও একটা ভিশন দেখতে পায়। ও দেখতে পায় ওমেগার লোকেশন। ও দেখতে পায় বরফের ভিতরে একটা ড্যাম, যে ড্যামের ভিতরে জার্মানিতে নাম লেখা, এবং সেইখানে ওমেগাকে দেখতে পায়। পরের দিন জাগ্রত হওয়ার পর ও সরাসরি গিয়ে নায়িকাকে নিয়ে হাজির হয় সেই বিজ্ঞানীর কাছে। সেই মিমিক সায়েন্টিস্টকে কেজ বলে, তুমি তোমার পিছনে অলরেডি 2টা আঙ্গুল ধরে রেখেছো এবং আমাদের ভিতরে এই কথাবার্তা অলরেডি হয়েছে, তাই এইসব ফাজলামি বাদ দিয়ে আসো আমরা মেইন কাজে চলে যাই। আমি ওকে খুঁজে পেয়েছি। আমি একটা আইস মাউন্টেনের পাশে দেখতে পেয়েছি একটা ড্যাম, যে ড্যামে লেখা ছিল জার্মানিতে নাম, এবং সেই ড্যামের ভিতরেই আমি ওমেগাকে দেখতে পেয়েছি। সেই মিমিক সায়েন্টিস্ট ওদের কাছে কয়েকদিনের সময় নেয় সেই ড্যামটাকে খুঁজে বের করার জন্য। তারপরে কেজ এবং নায়িকা ওদের প্ল্যান পরিকল্পনার দ্বিতীয় ধাপে অগ্রসর হয়, এবং ওদের দ্বিতীয় ধাপটি ছিল, যদি সেই ড্যাম খুঁজে বের করে সেই ড্যামে গিয়ে ওমেগাকে মারতে হয় তাহলে সর্বপ্রথমে ওদেরকে এই যুদ্ধের ময়দান থেকে সশরীরে না মরেই বের হয়ে আসতে হবে। এবং ওরা প্ল্যান পরিকল্পনা শুরু করে দেয় সেই যুদ্ধের ময়দান থেকে সঠিকভাবে বেঁচে বের হয়ে আসার জন্য। প্রতিবারই ওরা এগিয়ে যায় এবং প্রতিবারই একটা নির্দিষ্ট স্থানে গিয়ে ওরা মৃত্যুবরণ করে। 10%, 20%, 30% করে ওরা একটু একটু করে এগোতে থাকে। প্রতিদিন মরার পর ফিরে এসে ও নায়িকাকে মুখস্থ করাতে থাকে যে কোন পর্যন্ত যাওয়ার পর কোন দিক থেকে এনিমির অ্যাটাক হবে, কিন্তু প্রতিবারই ওরা ব্যর্থ হয়। ও প্রতিদিন চোখের সামনে নায়িকাকে মরতে দেখার পর ও মানসিকভাবে ভেঙে পড়ে। যদিও বা সেইটা নায়িকার মনে থাকে না, কিন্তু ওর ঠিকই মনে থাকে। ও
ও নায়িকার প্রতি আস্তে আস্তে দুর্বল হয়ে আসে। এরকম ভাবে ও যখন একদিন নায়িকার সাথে প্ল্যান পরিকল্পনা শেষ করে বের হয়ে আসছিল, ঠিক তখনই যে স্কোয়াডের 2জন সৈনিক ওর পিছনে পিছনে ওকে ফলো করতে করতে ফিরে আসে ওকে মারার জন্য। কেননা ওর কারণে ওদেরকে 50 বারের জন্য এক্সট্রা শাস্তি দেওয়া হয়েছে। কেজ বলে আজকে কি আমরা এগুলো না করলে পারি না? ওরা যখন মানতে রাজি ছিল না, সেই মুহূর্তে কেজ বলে আমি চোখ বন্ধ করে বলতে পারবো তুমি আমাকে কখন কোন দিক থেকে মারবে। ও চোখ বন্ধ করে ওকে মারে এবং আরেকজন ভয় পেয়ে যায় এবং চুপ হয়ে যায়। পরের দিন যখন সবাই যুদ্ধের জন্য রওনা দেবে, ঠিক সেই মুহূর্তে কেজ সেইখান থেকে বের হয়ে আসে একটা মোটরসাইকেল নিয়ে। ততদিনে কেজ অসংখ্যবার চেষ্টা করেছে সেইখান থেকে কিভাবে বের হওয়া যায় এবং সেইখান থেকে বের হয়ে আসার সঠিক মাধ্যমটাকে কেজ খুঁজে পেয়েছে। কেজ বের হয়ে এসে একটা বারে এসে বসে। সেই বারে কিছু মানুষ আলোচনা করছিল আমরা অবশ্যই এলিয়েনদের সাথে জিততে পারবো, এবং নায়ক সেই মুহূর্তে গিয়ে বলে যে না, আমরা কখনোই জিততে পারবো না। আমি সেই যুদ্ধের ময়দানে গিয়েছি, বহুবার গিয়েছি, তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না, কিন্তু ওদের সাথে এই যুদ্ধ জেতা সম্ভব না। আমরা যত চেষ্টাই করি না কেন আমরা মারা যাব। সেই মুহূর্তেই বারের ভিতরে বিদ্যুৎ চলে যায় এবং চারিদিকে মানুষের চিৎকার চেঁচামেচি শুনতে পাওয়া যায়। কেজ তখনই দৌড়ে এসে একটা ব্রিজের উপরে দাঁড়ায় এবং দেখতে পায় এলিয়েনরা লন্ডনে অ্যাটাক করে সব মানুষদেরকে মেরে ফেলছে। ঠিক তখনই একটা এলিয়েন কেজকে আক্রমণ করে এবং সে আবারও দিনটাকে নতুন করে শুরু করে। এখন আর কেজ ভেগে যেতে চায় না। এখন কেজ জানে যে ও যদি ভেগে যায় তারপরেও ফলাফলটা সেই একই হবে, এলিয়েনরা পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে। ততদিনে কেজ তার ফাইটিং স্কিলের উপরে পারফেক্ট কম্বিনেশন তৈরি করেছে। অপরদিকে ডাক্তার সেই ড্যামটাকে খুঁজে পেয়েছে। যখন বলে যে আমি সেই জার্মান ড্যামটাকে খুঁজে পেয়েছি, তখন নায়ক বলে তুমি আগেও খুঁজে পেয়েছো, এটা একমাত্র সময় নয় যখন আমরা এই কথাবার্তা বলছি। আমরা আগেও ড্যাম খুঁজে পেয়েছি, আমরা অনেকবার সেই ড্যামে পৌঁছানোর চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই আমরা ব্যর্থ হয়েছি। পরের সিনেই আমরা দেখতে পাবো আমাদের নায়িকা কেজকে ভরসা দিচ্ছে যে হ্যাঁ আমরা এটা করতে পারবো, তুমি পারবে, তোমাকে দ্বারা সম্ভব। ওরা আবারও যুদ্ধের ময়দানে ফিরে যায় এবং প্রতিদিন যুদ্ধ করে একটু একটু করে সামনে আগানোর চেষ্টা করে। এইবার কেজ একেবারে পারফেক্ট ওয়েতে যুদ্ধ করছিল। ও যে স্কোয়াডের সাথে সাথে আমাদের মেজরকেও বাঁচায়। সবাই অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে যে এটা কি সেই কেজ যাকে একটা ভাগোরা বলা হয়েছে, কিন্তু ও আসলে এত পারফেক্ট ফাইট করে। কেজ এবং ফুল মেটাল সেইখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়। ওরা একটা মাঠে গিয়ে পৌঁছায় এবং নায়িকাকে বলে আমরা এর আগেও এখানে পৌঁছেছি, এখানকার সবগুলো গাড়ি আমরা ট্রাই করেছি, শুধুমাত্র ওই মিনি পিকআপ ভ্যানটা আমরা ট্রাই করিনি। নায়িকাকে বলা হয় মিনি ভ্যানটাকে নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য, এবং ততক্ষণে নায়ক একটা আওয়াজের সৃষ্টি করে এলিয়েনদেরকে অন্যদিকে ড্র করে নেবে। নায়িকা সেই মিনি ভ্যানে গিয়ে পৌঁছায়। যখন নায়ক বুঝতে পারে চারিদিক থেকে এলিয়েন ছুটে আসছে, ঠিক সেই মুহূর্তেই নায়িকা মিনি ভ্যানটাকে চালু করে ওরা সামনের দিকে অগ্রসর হয় এবং সেইখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। ওরা কিছু দূর অগ্রসর হওয়ার পরেই সেই মিনি ভ্যানের পেছনের অংশ থেকে একটা এলিয়েন বের হয়ে আসে এবং নায়ক গুলি করে সেই এলিয়েনটাকে সেইখানেই মেরে ফেলে। ওরা গাড়ি নিয়ে সামনে অগ্রসর হতে থাকে। ও নায়িকাকে জিজ্ঞাসা করে যে তুমি তেমন একটা কথা বলো না। নায়িকা বলে আমি তেমন একটা কথা বলতে পছন্দ করি না। তখন নায়ক গিয়ে এমন কিছু কথা নায়িকাকে বলে যেগুলো নায়িকা ওকে কখনোই বলেনি। নায়ক বলে ছোটবেলায় তোমার ভাই হারিয়ে গিয়েছিল এবং তুমি ওকে খুঁজে পেয়েছিলে, আমি জানি তোমার বাবার নাম কি, আমি জানি তোমার মায়ের নাম কি। তখন গিয়ে নায়ক বলে যে তুমি আমাকে আরো একটা নাম বলেছো, যেই নামটা ছিল হেনরিক্স, এবং এই নামটা ছিল নায়িকার এক্স বয়ফ্রেন্ডের। নায়িকা বলে আর কখনো এই নামটা তুমি আমাকে বলবে না। নায়ক বলে কেন, তুমি ওকে ভালোবাসো? তখন গিয়ে নায়িকা বলে বাসতাম, কিন্তু ও এখন আর বেঁচে নেই, ও মারা গেছে। আমি ওকে 300 বারেরও বেশি আমার চোখের সামনে মরতে দেখেছি, তাই দয়া করে কখনোই ওর নামটি আর বলো না। নায়ক নায়িকার গাড়ির তেল শেষ হয়ে যায়। ওরা একটি জমিনের ভিতর দিয়ে হাঁটা শুরু করে এবং সেই মুহূর্তে গিয়ে ওদের সুপার ড্রেসের চার্জও শেষ হয়ে যায়। ওরা ওদের সুপার ড্রেসটাকে ছেড়ে দিয়ে শুধু বন্দুকটাকে হাতে নিয়ে একটা বাড়ির উদ্দেশ্যে লক্ষ্য করে রওনা হয়। সেই বাড়ির গ্যারেজে পৌঁছানোর পর ওইখানে ছোট একটি হেলিকপ্টার খুঁজে পায়, কিন্তু সেইটার চাবিটাকে খুঁজে পায় না। সেই মুহূর্তেই নায়ক নায়িকাকে জিজ্ঞাসা করে তোমার অবশ্যই কোনো সমস্যা হচ্ছে, তোমার চেহারা দেখে এমনটা মনে হচ্ছে। তখনই নায়িকার শরীরে অনেক বড় একটা ক্ষত বের হয়ে আসে। নায়ক বসে থেকে সেই ক্ষতটার উপরে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। নায়ক নায়িকার জন্য কফি বানায়। নায়িকা জিজ্ঞাসা করে তুমি এখানে কফি কোথায় খুঁজে পেলে, কিন্তু আসলে এইটা ওকে বলছিল না যে ওরা এর আগেও এখানে এসে পৌঁছেছে। করে ওর মনে পড়ে যে কফিতে সুগার নেই। প্যাকেট খুলে সেইখানে সুগার ঢালা হয়। তখনই নায়ক বলে দাঁড়াও, তুমি 3টা সুগার নিতে পছন্দ করো, এবং নায়িকা এমন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে যে ও এইটা জানে যে ও কফিতে 3টা সুগার নেয়, তার মানে এর আগেও এমনটা ঘটেছে। ও নায়ককে জিজ্ঞাসা করে এর আগেও কতবার আমরা এখানে পৌঁছেছি। নায়ক বলে অসংখ্যবার। নায়ক ওর পকেট থেকে হেলিকপ্টারের চাবিটাকে বের করে দেয় এবং বলে যে তুমি যদি গিয়ে ওই হেলিকপ্টারকে চালু করো, তাহলে হেলিকপ্টারকে চালু করার সাথে সাথে এলিয়েনরা অ্যাটাক করে তোমাকে মেরে ফেলবে। এটাই সেই একমাত্র জায়গা যেখানে আমরা আজ পর্যন্ত এসে
পৌঁছেছি, এর সামনে আমরা আজ পর্যন্ত যেতে পারিনি। নায়িকা অনেক রাগান্বিত হয়ে যায় যে হয়তোবা এই পর্যন্ত আমরা এসে পৌঁছেছি, কিন্তু আমরা যদি চেষ্টা না করি তাহলে আমরা কিভাবে যাব। নায়িকা গিয়ে বিমানটাকে চালু করে, বিমানটাকে চালু করার সাথে সাথেই একটা এলিয়েন মিমিক ওদের দিকে ছুটে আসে। নায়ক দৌড়ে গিয়ে ওর গানটাকে নেয় এবং এলিয়েনটাকে গুলি করা শুরু করে। এলিয়েনের অ্যাটাকের জন্য বিমানটা কন্ট্রোল হারিয়ে বিধ্বস্ত হয়ে ঢুকে পড়ে সেই ঘরের ভিতরে। নায়ক সাথে সাথে উঠে একটা হাতুড়ি নিয়ে গিয়ে সেই এলিয়েনটাকে ঠিকই মেরে ফেলে, কিন্তু সেইখানে দেখতে পায় নায়িকার মৃতদেহটা পড়ে আছে। আর সাথে সাথে অসংখ্য এলিয়েন চারপাশ থেকে এসে নায়ককে মেরে ফেলে এবং সেই দিনটা আবারও শুরু হয়। এইবারও জাগ্রত হওয়ার পর নায়িকার কাছে ফিরে আসে ঠিকই, কিন্তু নায়িকাকে আর কিছু বলে না, কারণ ও প্রতিবার নায়িকাকে মরতে দেখে দেখে ও মানসিকভাবে ভেঙে পড়েছে। ও নায়িকাকে কিছু না বলেই সেইখান থেকে চলে যায়। যখন ওকে পোশাক পরিয়ে দেওয়া হচ্ছিল তখন ও বলে আমার এক্সট্রা কিছু গান লাগবে, এক্সট্রা একটা ব্যাটারি লাগবে এবং কিছু ডায়নামাইট বোম লাগবে। ওকে যখন সেগুলো দেওয়া হয় ও সেই জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছায় যেখানে আজ পর্যন্ত ও এবং নায়িকা গিয়ে পৌঁছেছে। ও ওইখানে থাকা সবগুলো এলিয়েনকে একে একে মারে এবং ও এইগুলোকে মারার জন্য কতবার এখানে এসে মরেছে সেটা আমরা কেউ জানি না। ও সেই হেলিকপ্টারটাকে নিয়ে রওনা দেয় সেই ড্যামের উদ্দেশ্যে। ড্যামে পৌঁছানোর পরও ড্যামের ভিতর পর্যন্ত গিয়ে পৌঁছায় এবং ঠিক যেইখানে সেই ওমেগার থাকার কথা ছিল সেই জায়গাটা ছিল সম্পূর্ণ ফাঁকা, সেইখানে ওমেগা ছিল না। আর ঠিক সেই মুহূর্তেই সেইখান থেকে একটা এলিয়েন মিমিক উঠে আসে। মিমিকটা যখন কেজকে আঘাত করে তখন কেজের হাতে থাকা বোমটা সাইডে গিয়ে ছুটে পড়ে। তখনই সেইখানে চলে আসে একটা আলফা। কেজ নিজের মাথায় গুলি করে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু আলফাটা ওকে মারতে দেয় না। আলফাটা ওকে রক্তাক্ত করে, ওর শরীর থেকে রক্ত ঝরে পড়ছিল। তখন গিয়ে কেজ বুঝতে পারে যে ওরা চায় না ও মরে যাক, কারণ ও যদি মারা যায় তাহলে দিনটা আবার শুরু হবে। ওরা চায় ওর রক্তক্ষরণ হোক, ওর রক্ত ওর শরীর থেকে বের হয়ে যাক। ঠিক এইটা বুঝতে পারার পর একটা ফাঁকার ভিতরে ও নিজেকে ঢুকিয়ে ফেলে যে এখানে ওই এলিয়েনগুলো ঢুকতে পারবে না, এবং হঠাৎ করে পাইপ ফেটে সেইখানে পানি ঢুকে পড়ে এবং ও এখানে মারা যায়। পরের দিন ও যখন আবারও জাগ্রত হয় তখন সেই বিজ্ঞানীদের সাথে ওইখানে এসে ও আলোচনা করে যে ওমেগা ওইখানে ছিল না, তার মানে এটা ভারদানের মতো একটা ট্র্যাপ ছিল। ওমেগা জানতে পেরেছে যে ও প্রতিবার দিনটাকে শুরু করছে। ওরা যদি স্বল্প সময়ের ভিতরে একটা সিদ্ধান্ত না নেয় তাহলে ওমেগা শেষ পর্যন্ত কেজকে খুঁজে বের করবে এবং ওকে মেরে ফেলবে। ঠিক সেই মুহূর্তে সেই মিমিক বিজ্ঞানীর কাছ থেকে বেরিয়ে আসে আরেকটি যন্ত্র, যেই যন্ত্রটাকে একটা আলফার শরীরে ইন করার মাধ্যমে ওমেগার লোকেশন খুঁজে পাওয়া সম্ভব। ও এইরকম একটি পারফেক্ট যন্ত্র তৈরি করেছে যেটা হোয়াইট হেলে রাখা আছে। তারপরে নায়ক নায়িকা প্ল্যান পরিকল্পনা করে হোয়াইট হেলে গিয়ে সেই যন্ত্রটাকে নিয়ে আসার। যখন ওরা হোয়াইট হেল বিল্ডিং এ ঢোকার চেষ্টা করছিল তখন নায়ক নায়িকাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যে কিভাবে কখন কোন দিকে মাথাটাকে ঘুরিয়ে রাখতে হবে। তার মানে ওরা এর আগেও বহুবার এই পর্যন্ত এসে পৌঁছেছে। ওরা পা গুনে গুনে যাচ্ছিল এবং কোন সময় কোন দিক থেকে ওদের জন্য বিপদ আসবে সেইটা ওরা জানতো, যার কারণে ওরা একের পর এক লিফটের ভিতরে থেকে শুরু করে কোনো ব্যক্তির পিছনে থেকে ঘুরে ফিরে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সেই আর্মির হেড অফিসারের রুম পর্যন্ত গিয়ে পৌঁছায়। রুম পর্যন্ত পৌঁছানোর পর আর্মিকে বসতে বলা হয়। নায়ক বলে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, কিন্তু তার আগে এই ফোনটাকে রিসিভ করে বলো তুমি তাকে পরে কল করবে এবং কি কারণে সেই ফোনটা এসেছে এটাও সেই আর্মির হেড পার্সনকে আগেই বলে দেওয়া হয়। তারপরে আর্মির মেইন হেড অফিসারকে বোঝানোর চেষ্টা করা হয় যে আপনি যত সৈন্যই পাঠান না কেন তারা সবাই আগামীকালকে গিয়ে সেইখানে মারা যাবে। তারপরেই বলে আপনার সেক্রেটারি এখনই রুমের মধ্যে আসবে এবং ওকে বলবেন সবকিছু ঠিক আছে। সেক্রেটারি রুমের ভিতরে আসার পর নায়ক সেক্রেটারির নাম বলে এবং বলে সেক্রেটারির জন্ম কত তারিখে হয়েছে, সেক্রেটারির ছেলে মেয়েরা কে কোথায় আছে এবং কে কি করছে। তখন নায়ক জেনারেলকে বলে যে এটা প্রথমবার নয় যখন আপনার সাথে আমি এই কথাবার্তা বলছি, কারণ আপনি অনেক জিদি। এই যুদ্ধটাকে জেতার একমাত্র মাধ্যমটাকে আপনার ওই লকারের ভিতরে লক করে রাখা হয়েছে। ওই যন্ত্রটাকে আমাদের দরকার, শুধুমাত্র ওই যন্ত্রটা ব্যবহার করার মাধ্যমেই আমরা জানতে পারবো এলিয়েনরা কোথায় আছে, এলিয়েনদের ব্রেইন কোথায় আছে এবং সেইটাকে আমরা ধ্বংস করতে পারবো। তখন গিয়ে মেজর সেই লকার খুলে সেই যন্ত্রটাকে বের করে নিয়ে আসে। কিন্তু এটাই প্রথমবার যখন নায়ক নায়িকা সেই যন্ত্রটাকে হাসিল করতে সক্ষম হয়েছে। ওরা যখনই সেই হোয়াইট হেল বিল্ডিং এর ভিতর থেকে বের হয় তখনই দেখতে পায় মিলিটারিরা ওদেরকে চারদিক থেকে ঘিরে রেখেছে এবং নায়িকা নায়কের মাথায় গুলি করে ওকে মেরে ফেলে। পরের দিন আবারও ওরা ওই জায়গা পর্যন্ত এসে পৌঁছায় এবং সেইখান থেকে পালানোর জন্য ওরা গ্যারেজে রাখা গাড়িকে ব্যবহার করে। নায়িকা বলে এটাকে তোমার পায়ের ভিতরে গেঁথে ফেলো। নায়ক যখন এই কাজটা করতে ভয় পাচ্ছিল ঠিক তখনই নায়িকা নিয়ে সেটাকে নায়কের পায়ের ভিতরে গেঁথে দেয় এবং ঠিক সেই মুহূর্তে গিয়ে আমাদের নায়ক ওমেগার লোকেশন দেখতে পায়। নায়কের চোখের ভিতরে কিছু ভীষণ ভেসে ওঠে, যে ভীষণের ভিতরে সে দেখতে পায় যে ওমেগা অবস্থান করছে ঠিক লন্ডনে। ওরা ওইখান থেকে পালানোর অনেক চেষ্টা করলেও ওদেরকে সুপার স্যুট পরা সোলজাররা গাড়ি ঠেকানোর মাধ্যমে আটকে ফেলে। দুইজনে আহত অবস্থায় নিজেদেরকে হাসপাতালের ভিতরে খুঁজে পায় এবং নায়ক চোখ মেলার পর দেখতে পায় ওর শরীরের ভিতরে রক্ত প্রদান করা হচ্ছে। একটু সময়ের জন্য বুঝতে পারে যে ওর ক্ষমতা চলে গিয়েছে, কারণ এই একইভাবে নায়িকা তার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। কেজ যখন সেইখান থেকে পালানোর জন্য ছটফট করছিল ঠিক সেই মুহূর্তে সেইখানে এসে নায়িকা পৌঁছায়। নায়িকা একটা ছুরি দিয়ে নায়ককে মারার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে নায়ক গিয়ে বলে আমি আমার ক্ষমতা হারিয়ে ফেলেছি, আমাকে যদি এখন মেরে ফেলো তাহলে আমি
একেবারে মারা যাব। নায়িকা তখন কেজকে সেখান থেকে ছুটায় এবং কেজকে নিয়ে ফিরে আসে সেই সৈনিকদের ক্যাম্পে। ওদের হাতে মাত্র 3 ঘন্টার সময় ছিল ওমেগাকে মারার জন্য, কারণ এই 3 ঘন্টা পরেই ওমেগা পুরো পৃথিবীর ভিতরে অ্যাটাক করে ফেলবে। ওরা যখন কি করবে ভাবছিল, ঠিক সেই মুহূর্তেই জে স্কোয়াডের 2 জন সৈনিক কেজের পিছনে তাকে তাড়া করে। কেজ বলে, তোমরা সঠিক সময়ে এসেছো, তোমাদেরকে আমি এমন কিছু কথা বলবো যেটা তোমাদের কাছে শুনতে পাগলামো মনে হলেও এটা সত্য। পরের সিনে আমরা দেখতে পাবো সেই সৈনিক 2 জন যে স্কোয়াডের ভিতরে বসে সবাইকে নিয়ে আলোচনা করছে যে কেজ আমাদের সবার সম্পর্কে সবকিছু জানে, তোমরা মানো আর না মানো, তোমরা কে কোথায় বসবাস করো, কার বাবার নাম কি, কার মায়ের নাম কি, কার ছেলে মেয়ের নাম কি, কে আজ পর্যন্ত কোন ভুলটা করেছো কোনটা করনি, তোমাদের সবার সম্পর্কে সবকিছু জানে, তোমাদের শরীরের কোন জায়গায় কোন ট্যাটু লুকানো আছে এইটা পর্যন্ত কেজ বলে দিতে পারবে। সবাই গিয়ে বলে হতে পারে কেজ সবকিছু জানে, তারপরেও আমরা কেজকে ফলো করে কাল মরার জন্য এগিয়ে যেতে পারি না। ঠিক সেই মুহূর্তে গিয়ে কেজ বলে, আমি জানি তোমরা আমাকে ফলো করবে না, কিন্তু আমার সাথে এমন কেউ আছে যাকে তোমরা ফলো করবে। ঠিক সেই মুহূর্তেই কেজ সবার সাথে পরিচয় করিয়ে দেয় আমাদের নায়িকাকে। নায়িকাকে পরিচয় করিয়ে দেওয়ার মতো নতুন কিছুই ছিল না, কারণ সবাই জানে ফুল মেটাল কে ছিল। নায়ক নায়িকা যে স্কোয়াডের সাথে একটা বিমান চুরি করে সেইখান থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা করে ওমেগাকে মারার জন্য। কেজ সেইখানে সবার সাথে একটা প্ল্যান পরিকল্পনা করে যে যত কিছুই হোক না কেন কেউ যেন কোনো আলফাকে না মেরে ফেলে, কারণ কোনো আলফাকে যদি মেরে ফেলা হয় তাহলে এই দিনটা আবার পুনরায় শুরু হবে, আর এমনটা হতে দেওয়া যাবে না, কারণ এইবার মারা যাওয়ার পর নায়কের কোনো কিছুই স্মরণ থাকবে না। ওরা যখন সেই মেইন জায়গায় এসে পৌঁছায় ঠিক সেই মুহূর্তেই ওদের বিমান বরাবর এলিয়েনরা কামান ছোড়া শুরু করে। অসংখ্য এলিয়েনদের মধ্যে ওদের একটা মাত্র বিমান কভার দিতে পারছিল না। কেজ সবাইকে সেইখান থেকে ইজেক্ট করার অনুমতি প্রদান করে। সবাই সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর নায়ক গিয়ে এমন একটা জায়গায় গিয়ে পড়ে যেখানে সে পানির নিচে গিয়ে পৌঁছায়, এবং ওই ভারী স্যুট পরে সে পানির নিচ থেকে বেরিয়ে আসতে পারবে না বিধায় ওকে স্যুট খুলেই সেই পানির নিচ থেকে বেরিয়ে আসতে হয়। ও খোঁজা শুরু করে কে কে জীবিত আছে এখনো। ঠিক সেই মুহূর্তে গিয়ে সেইখানে নায়িকা পৌঁছায়। ওরা বুঝতে পারে ওদের পিছনে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই, ওদের যদি কোনো কিছু করার থাকে তাহলে সেই একমাত্র রাস্তা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া। ঠিক সেই মুহূর্তে নায়ক বলে, আমরা বিমানটাকে ব্যবহার করেই সামনের দিকে এগিয়ে যাব। ওরা সবাই বলে বিমানটা উড়তে পারবে না। নায়ক বলে বিমানটাকে ওড়ার প্রয়োজন নেই, বিমানটা যদি স্টার্ট হয় তাহলে এটা মাটিতেই চলতে পারবে। ঠিক সেই মুহূর্তে 2 জন সুপার সোলজারকে আদেশ দেওয়া হয় ওরা যেন বিমানের সামনে থাকা রাস্তাটাকে ক্লিয়ার করে। ওরা গাড়িগুলোকে সরিয়ে দেয়। যেই সৈনিকটা সব থেকে বেশি আহত হয়েছে সেই সৈনিকটা ওইখানে থেকেই সবাইকে ব্যাকআপ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। বিমানটা যখনই স্টার্ট হয় তখনই চারিদিক থেকে এলিয়েন ওদের দিকে ছুটে আসা শুরু করে বিমানের আওয়াজ পেয়ে। যেই 2 জন সৈনিক পিছনে রয়ে গেছে নিজ ইচ্ছায় তারা একে একে এলিয়েনগুলোকে মারা শুরু করে। সেই সৈনিক 2 জনকে মেরে এলিয়েনগুলো বিমানের দিকে এগিয়ে আসছিল। একে একে বিমানে থাকা সবাইকে এলিয়েনগুলো মেরে ফেলে। শুধুমাত্র আমাদের নায়ক এবং নায়িকা বেঁচে থাকে। নায়ক বিমানের সাইডে ঝুলন্ত অবস্থায় এলিয়েনদের দিকে গুলি বর্ষণ করতে থাকে। ওরা যখন সেই ওমেগার কাছাকাছি পৌঁছায় সেই মুহূর্তে গিয়ে সেইখানে একটি স্ট্রাকচার তৈরি করা ছিল যেটা বিমানের 2 পাশে বিধ্বস্ত করে বিমানটাকে ভেঙে ওদের 2 জনকে নিয়ে সেই গর্তের ভিতরে নিয়ে পৌঁছে দেয়। নায়ক নায়িকা 2 জনেই উঠে দাঁড়ায় এবং বলে, আমরা এর থেকেও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। ওরা একে একে এলিয়েন মিমিকদের মারতে থাকে এবং সামনের দিকে এগোতে থাকে। সেই মুহূর্তে সেখানে একটা আলফা এসে পৌঁছায়, যেই আলফা ওমেগাকে প্রোটেক্ট করার জন্য সেইখানে পাহারা দিচ্ছিল। নায়িকা সেইখান থেকে দৌড়ে ছুটে পালায় যেন আলফা ওর পিছু ফলো করে ওকে। যখন আলফা নায়িকাকে ফলো করে দূরে চলে যায় ঠিক সেই মুহূর্তে নায়ক গ্রেনেড গুলোকে হাতে নিয়ে সেই গর্তের উদ্দেশ্যে রওনা দেয় যেই পানির ভিতরে ওমেগা লুকিয়ে আছে। আলফা নায়িকাকে মেরে ফেলে। সেই মুহূর্তে আলফা লক্ষ্য করে গর্তে ঝাঁপ দেওয়ার জন্য নায়ক দাঁড়িয়ে আছে সেইখানে। নায়ক গ্রেনেড গুলোকে নিয়ে সেই গর্তের ভিতরে পানির ভিতর দিয়ে সাঁতার কেটে ঢুকতে থাকে, আর পিছু পিছু আলফা চলে আসে নায়ককে ঠেকানোর জন্য। যখন কেজ একেবারে ভিতর পর্যন্ত পৌঁছে যায় এবং গ্রেনেডের পিনগুলোকে সরানোর চেষ্টা করে ঠিক সেই মুহূর্তেই আলফা কেজের শরীরের ভিতরে ওর হাত দিয়ে ক্ষত করে। ততক্ষণে কেজ গ্রেনেডের পিনগুলোকে সরিয়ে ফেলেছে। গ্রেনেডগুলো পানিতে ভাসমান অবস্থায় গিয়ে ওমেগার ব্রেনের ভিতরে ঢুকে যায় এবং সেইখানেই ব্লাস্ট হয়ে যায়। ওমেগা ব্লাস্ট হওয়ার সাথে সাথে পৃথিবীর সকল এলিয়েনগুলো মারা যায়। এবং পরের সিনেই আমরা দেখতে পাবো ওমেগার শরীর থেকে বের হয়ে আসা রক্তগুলো নায়কের শরীরের ভিতরে ফিউজ হওয়া শুরু করে এবং নায়ক আবারও নিজেকে জাগ্রত অবস্থায় খুঁজে পায়। কিন্তু এইবার সে একদিন আগে নয়, সে নিজেকে পুরোপুরি 2 দিন আগে ফিরে পায়, যেখানে সে বিমানে করে হোয়াইট হিল বিল্ডিং এ যাচ্ছিল আর্মির মেইন অফিসারের সাথে কথা বলার জন্য। বিমান থেকে নামার সাথে সাথেই সে নিউজে দেখতে পায় যে সকল এলিয়েনরা মারা গেছে এবং এইটা হয়েছে আজকে সকালবেলায়। অটোমেটিক্যালি এলিয়েনগুলো সব মারা গেছে, কিভাবে কি হয়েছে কেউ বলতে পারে না, তবে তারা এই ভিক্টোরির জন্য অনেক খুশি ছিল এবং আনন্দিত ছিল। নায়ক এই নিউজ দেখার পর একেবারেই অবাক হয়ে যায়। ও সাথে সাথে একটি বিমানে করে চলে আসে সেই সৈনিকদের ক্যাম্পে। সেই ক্যাম্পে আসার পর ও দেখতে পায় যে স্কোয়াডের সবাই সেইখানে ব্যায়াম করছে এবং ও সেই ট্রেনিং গ্রাউন্ডে যায় যেখানে আমাদের নায়িকা ট্রেনিং করে। ও সেইখানে ফুল মেটালকে খুঁজে পায়। ও আস্তে আস্তে ওর দিকে অগ্রসর হয়ে যায়। আমাদের নায়িকা আবারও উঠে দাঁড়ায় এবং পুনরায় ওকে জিজ্ঞাসা করে, কে তুমি, কেন এখানে এসেছো? ও হেসে দেয়।
এবং এইখানে আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।